সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকলে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে না বললেন প্রধানমন্ত্রী। ভূমিহীন নয়, তারাও পেয়েছে আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দ। নাটোরে পরিত্যক্ত রয়েছে অনেক ঘর। কুড়িগ্রামে বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি, বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমি ও সড়ক। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর সক্ষমতা আরও বাড়াতে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ঢাকা সেনানিবাসে পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তির ক্ষেত্রে পিজিআর এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা চ্যালেঞ্জের ধরন দ্রুত বদলে যাচ্ছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে পিজিআরকে আরও দক্ষ, আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন সরকারের প্রধান নির্বাহী। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে যথা নিয়মে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ট্রাম্পকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং তার নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এই ঐতিহাসিক মাইলফলক শুধু দেশটির জন্যই নয়, বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেন তারেক রহমান। যাচ্ছি পরের প্রসঙ্গে। কুড়িগ্রামে ধরলা দুধকুমারের পানি কমলেও বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। পানি কমতে থাকায় বিভিন্ন নদ নদীর ৩৬টি পয়েন্টে ভাঙনের তীব্রতা বেড়েছে। নিম্নাঞ্চলে ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমি ও সড়ক। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। আজ সকাল ৬টায় পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমা নিচে রয়েছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ও বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁর প্রধান দুটি নদী আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমছে। মৌসুমী নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এর প্রভাবে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় এলাকায়। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপটি পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ ও উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন থেমে থেমে বৃষ্টি ও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিগত সরকারের সময় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নাটোর জেলার ৭টি উপজেলায় প্রায় ৬,০০০ ঘর বরাদ্দ দেওয়া হয়, যার অনেকগুলোই ব্যবহার হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, ভূমিহীন নয় এমন লোকও ঘর পেয়েছে, তারা এসব ঘরে থাকছেন না। আমি এখন আছি নাটোর সদর উপজেলার বাক্সর এলাকায়।
বিগত সরকারের একটি আলোচিত প্রকল্প ছিল এই আশ্রয়ণ প্রকল্প। সারা দেশের ন্যায় নাটোর জেলার 7টি উপজেলাতেও এই বরাদ্দ দেওয়া হয়েছে। মোট 5,619টি ঘর। অনেকগুলো ঘর অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম, সাধারণত নাগরিক সুবিধার অভাবে তারা এবং কর্মক্ষেত্রের অভাবে তারা এই স্থান থেকে চলে গেছে। এখানে বাড়ি লিছে কিন্তু কাম এই জায়গাত নাই, তারা ঢাকা থাকে। এজন্য গরিব মানুষ সবাই ঢাকা কামের উদ্দেশ্য থেকে যায়। আর বাড়িটাও করছে মনে করেন যে নিচু, আমরা বৃষ্টি বাদল হলে রানতে পারি না ওই জায়গাটা, একবারে নিচা। এখনো মোটামুটি 20টার মতন ঘর, কোনো লোকজনই নাই এবং তারা থাকেও না অর্থিনী। এই যে যতদিন হলে ঘর হয়েছে এতদিন হলে কোনো তাদের বসবাস নাই। অনেকে তাদের আত্মীয় স্বজনকে রেখেছে, অনেকেই শুধুমাত্র তালাবদ্ধ করে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় রেখেছে। অনেকে বলছেন দীর্ঘদিন থেকে এটি রক্ষণাবেক্ষণ করা হয় না, অনেকেই আসেন না তদারকি করতে। ওর এক চাচাতো বোন আছে, তার নামে এই বাড়িটা দেওয়া আছে। তার নাটোর একটা বাড়ি আছে, সে ওইখানে থাকে, আমি এখানে থাকি। এই ঘর যাদের পাওয়ার দরকার তারা পায়নি। তাদের জমি জমা আছে, বাড়িও আছে, কিন্তু তারা দখল করে চলে গেছে আর আসে না। শুরু থেকে দেখতেছি এখন পর্যন্ত কোনো ঘরের লোক নাই। প্রকৃত যারা ভূমিহীন, নাটোর সদর উপজেলার বাক্সর এই এলাকা সহ সকল এলাকার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো যাতে সঠিক ভূমিহীনরা পায় এবং তাদের যেন নাগরিক সুযোগ সুবিধাগুলো অব্যাহত থাকে, সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা। শাহেদুল আলম, দীপ্ত টিভি, নাটোর। কোরবানির ঈদের পর বরগুনায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর খুরা ও লাম্পি স্কিন রোগ। জেলা জুড়ে 1.5 শতাধিক গরুর মৃত্যু হয়েছে। পর্যাপ্ত ওষুধ ও ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ করেছেন খামারিরা। বরগুনায় লাম্পি স্কিন ও খুরা রোগে আক্রান্ত হচ্ছে অসংখ্য গরু। এই রোগটি বর্তমানে মহামারী ধারণ করেছে। আজ আমরা একটি ফার্ম এসেছি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে, যেখানে লিটন মুন্সির প্রায় 16টি গরু রয়েছে এই ফার্মে। এর ফ্রিজিয়ান গরু রয়েছে, সব গরুগুলোই এই খুরা রোগে আক্রান্ত হয়েছে। সেই রোগটি কিভাবে ছড়িয়েছে, কেমনভাবে ছড়িয়েছে আমরা আপনাদেরকে যদি দেখাই, যে এই ফার্মটি আসলে তার স্বপ্নের একটি ফার্ম, যে ফার্মটি তিলে তিলে গড়েছেন। কিছুদিন আগে এই ফার্মের একটি ফ্রিজিয়ান গরু প্রায় 3,20,000 টাকায় গরুটি কিনেছেন এবং সেই গরুটি মারা গেছেন এই লাম্পি স্কিন রোগে। এখানে কিন্তু জানা গেছে যে সরকারি হাসপাতাল থেকে, এখানে যে পশু হাসপাতাল রয়েছে সেখান থেকে কিন্তু তেমন কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন না এই সকল খামারিরা। আমাদেরকে যদি একটু দেখাতেন যে আসলে এই রোগটা কিভাবে ছড়ায় এবং এই রোগটা কোন ভাবে আসলে আক্রান্ত করছে এবং কোন গরুকে আক্রান্ত করছে বিশেষ করে। লক্ষণ হলে মুখ দিয়ে ফেনা পড়ে, লালা পড়তে থাকে এরকম। আর এই পা দেখেন, এই খুলো সব হাগলা হয়ে গেছে। এক ভুল চিকিৎসা তো অবশ্যই হয়, একজন ডাক্তার যে জানে, একজন গ্রামের ডাক্তার কি সেই চিকিৎসা দিতে পারে? ভুল তো অবশ্যই হয় আমাদের। এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 1.5 শতাধিক গরুর এখন পর্যন্ত বরগুনা জেলায় মৃত্যু হয়েছে এবং এই রোগটা প্রতিদিনই কিন্তু বাড়ছে। এই ফার্মের থেকেই প্রায় 3 লক্ষ টাকার একটি গরু মৃত্যু হয়েছে। আমাদের এখানে ডাক্তার থেকে মনে করেন আমরা সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাই না, বিধায় আমরা যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছি। প্রাণী সম্পদ হাসপাতালে রয়েছে, অসংখ্য গরু এই অটোরিকশায় করে নিয়ে আসছে। আমরা এই লাম্পিং যে ডিজিজ, যে রোগটি, সেটা কিন্তু এই প্রত্যেকটা গরুর গায়ে কিন্তু ঠোসকা দেখা যাচ্ছে এবং এই ঠোসকা ওঠার পরে কিন্তু তারা আসলে আতঙ্কিত হচ্ছে। আমরা কথা বলবো এখানে যিনি দায়িত্বে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির বাজারে পরে আসলে এই রোগটা বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ সেখান থেকে বাইরে থেকে অনেক গরু এসেছে, যার কারণে এই রোগটা আসলে একটু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে এলাকায়। তো আমাদের লক্ষ্যবল স্বল্পতার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। প্রতিদিনই শত শত খামারিরা আসেন এই পশু হাসপাতালে চিকিৎসার জন্য, কিন্তু একজন মাত্র ডাক্তার থাকার কারণে তারা কিন্তু সঠিক চিকিৎসা নিতে পারছেন না, এমনটাই অভিযোগ করছেন যারা চিকিৎসা নিতে আসছেন এই সকল মানুষ। শাহ আলী, দীপ্ত সংবাদ, বরগুনা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হোটেল কসমসের পেছনের একটি বাসা থেকে ডেভিল হান্টের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে অন্য একটি মামলায় আওয়ামী লীগের 2 নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর করার পর তারা আইনজীবীর চেম্বারে যান। পরে ওই এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে লাখো মানুষ জানাজায় অংশ নেন। এছাড়া খামেনির 3 ছেলে, ইরানের প্রেসিডেন্ট ও স্পিকার সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন জানাজায়। আগামীকাল থেকে তেহরান থেকে শুরু হবে শোক মিছিল। লাখো মানুষের সমাগম ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড ইমাম খোমেনি মুসাল্লায়। অশ্রু সজল চোখে চলছে শ্রদ্ধা আর প্রতিশোধের অঙ্গীকারে ঘেরা এক ঐতিহাসিক বিদায় পর্ব। 7 দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন প্রক্রিয়ার দ্বিতীয় দিনেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হতে থাকেন বিশাল এই ধর্মীয় কমপ্লেক্সে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় এখানে অনুষ্ঠিত হয় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা। প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের 4 সদস্যের জানাজায় ইমামতি করেন দেশটির অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। জানাজায় ইরানের প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান সহ শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন খামেনির 3 ছেলে মাসুদ, মাইসাম ও মোস্তফা। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি। নারী থেকে প্রবীণ সবার গন্তব্য ছিল একটাই, অনেকের হাতে ছিল ইরানের পতাকা, আয়াতুল্লাহ খামেনি প্রতিকৃতি, পবিত্র কোরআন এবং কালো শোকের পতাকা। এ সময় বিভিন্ন স্থানে লাউডস্পিকারে পবিত্র কোরআন তেলাওয়াত, শোক সঙ্গীত ও বিপ্লবী সঙ্গীত সম্প্রচার করা হয়, যা পুরো নগরীতে এক গভীর শোকাবহ আবহ তৈরি করে। ঘোষণা অনুযায়ী সোমবার রাজধানী জুড়ে শোক মিছিল হবে। মঙ্গলবার খামেনির কফিন নিয়ে যাওয়া হবে কোম নগরীতে। এরপর বুধবার কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। শোক যাত্রা হবে নাজাফ ও কারবালা শহরেও। অনুষ্ঠিত হবে জানাজা। এরপর বৃহস্পতিবার কফিন ফিরিয়ে এনে ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। বিশ্বের 2টি শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যয়বহুল এক যুদ্ধ এবং কয়েক দশকের চরম অর্থনৈতিক সংকট সত্ত্বেও তেহরান খামেনিকে বিদায় জানাতে খরচের কোনো কমতি রাখছে না। ধর্মীয় প্রতীকে ঘেরা এই বিশাল অনুষ্ঠান এমন সময়ে আয়োজন করা হয়েছে যা যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনের সময়ের সঙ্গে মিলে গেছে। জনসংখ্যা অনুপাতে বিশ্বের সবচেয়ে বড় জানাজা হিসেবে আজও স্মরণীয় হয়ে আছে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা, যা জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। তেহরানের 32 কিলোমিটার দীর্ঘ পথে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল 1 কোটির বেশি মানুষ। তবে আলী খামেনির জানাজায় 2 কোটি মানুষের সমাগমের দাবি জানিয়েছে ইরান। এর মাধ্যমে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে দেশটি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। আমেরিকার স্বর্ণযুগের সূচনা মাত্র হয়েছে এবং দেশের ভবিষ্যৎ ঈশ্বরের লিখে দেওয়া বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে এই মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সময় শনিবার বৈরী আবহাওয়ার কারণে বিলম্বে দেওয়া প্রায় 40 মিনিটের ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের ঐতিহ্য ও জাতীয় পতাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া ও ভিয়েতনামের যুদ্ধের প্রবীণ সেনাদের মঞ্চে সম্মান জানান। ইতিহাস ভিত্তিক বক্তব্যের পাশাপাশি ট্রাম্প নিজের রাজনৈতিক এজেন্ডাও তুলে ধরেন। খেলার খবর, শুরুতেই ক্রিকেট। আইসিসি নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে রাতে মাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। লর্ডসে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। ফাইনালে অস্ট্রেলিয়াই ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে নিজেদের মাটিতে টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি ইংল্যান্ড। অজিদের বিপক্ষে টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত 2009 সালের উদ্বোধনী আসর। সেবার শার্লট এডওয়ার্ডসের দল সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল। এবার এডওয়ার্ডস ফিরেছেন ভিন্ন ভূমিকায় প্রধান কোচ হিসেবে।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বর্তমান কোচ শেলি নেটসকে সেই পরাজয়ের শিকার হওয়া দলটিরই সদস্য ছিলেন। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স ও মরক্কো। কিলিয়ান এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে 1-0 ব্যবধানে হারিয়েছে ফরাসিরা, আর কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে আশরাফ হাকিমির মরক্কো। নান্দনিক ফুটবল বলতে যা বোঝায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে তা ছিল না। আক্রমণ পাল্টা আক্রমণে যেভাবে ম্যাচ জমে ওঠে ছিল না তেমন প্রতিদ্বন্দ্বিতাও। তারপরও ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচে মাঠে বেশ উত্তেজনা ছিল। ঘটেছে ধাক্কাধাক্কি আর একে অপরের দিকে তেড়ে যাওয়ার ঘটনা। এমবাপ্পে, ওসমান দেমবেলে ও মাইকেল অলিসেদের একের পর এক আক্রমণ সামলে 65 মিনিট পর্যন্ত সমতা ধরে রাখে প্যারাগুয়ে। এরপর দৃশ্যপটে আসেন বদলিনামা দেরিজে দুয়ে। দারুণ নৈপুণ্যে বক্সে ঢুকে পড়া দুয়েকে পেছন থেকে ফেলে দেন দিয়েগো গোমেজ। রেফারি প্রথমে খেলা চালিয়ে গেলেও ভিএআর এর পরামর্শে মনিটর দেখে সিদ্ধান্ত বদলান। পেনাল্টি পায় ফ্রান্স। 70 মিনিটে কোনো ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে। এটি এবারের বিশ্বকাপে তার 7ম ও বিশ্বকাপ ক্যারিয়ারে 19তম গোল। একই সঙ্গে টানা 3 বিশ্বকাপের শেষ 16 গোল করার কীর্তি গড়লেন এই ফরাসি তারকা। এবারের আসরে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে। শেষ পর্যন্ত এমবাপ্পের পেনাল্টি গোলেই 1-0 ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। শেষ 8-এ তাদের প্রতিপক্ষ মরক্কো। মরক্কোর বিশ্বকাপ রূপকথা থামছেই না। 2022 কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে তারা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখল আটলাস লায়ন্সরা। শেষ 16তে কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে দেশটি। ম্যাচে গোলের তেমন সুযোগ পায়নি আসরের সহ আয়োজক কানাডা। বিপরীতে গোলমুখে 4টি শট নিয়ে 3টি কাজে লাগিয়েছে মরক্কো। 2টি গোল করেন আজজেদিন উনাহি, অন্যটি করেন সুফিয়ান রাহিমি। হিউস্টনে ম্যাচ জিতে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে মরক্কো। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এদিকে বিশ্বকাপের শেষ 16 আজ রাতে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ নরওয়ে। নেইমারকে শুরু থেকে মাঠে দেখা যাবে কিনা তা নিশ্চিত করেননি কোচ কার্লো আনচেলত্তি। কাগজে কলমে ব্রাজিল ফেভারিট হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। এই মহারণ হবে বাংলাদেশ সময়ে রাত 2টায়। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের অর্জন যেখানে 5টি শিরোপা, সেখানে নরওয়ের কোনো বিশ্বকাপ সাফল্য নেই। তবে দু দলের মুখোমুখি পরিসংখ্যান ব্রাজিলের জন্য সুখর নয়। এখন পর্যন্ত 4 বারের দেখায় 2টি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি 2টি ড্র হয়েছে। এই ম্যাচের অন্যতম আকর্ষণ দুই দলের আক্রমণ ভাগের 2 তারকা। ব্রাজিলের হয়ে আক্রমণের মূল দায়িত্ব থাকবে ভিনিসিয়াসের কাঁধে। পুরোপুরি ফিট না থাকায় নেইমারকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা কম। ফলে সেলেসাওদের সবচেয়ে বড় ভরসা এখন ভিনিসিয়াস। অন্যদিকে নরওয়ের আক্রমণের কেন্দ্রবিন্দু ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হল্যান্ড, যার গোল করার ক্ষমতা ইউরোপীয় দলটির সবচেয়ে বড় শক্তি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন হ্যামস্ট্রিং চোটের কারণে লুকাস পাতেকা খেলতে পারছেন না। তবে স্বস্তির খবর, 2 সপ্তাহ পর অনুশীলনে ফিরেছেন রাফিনিয়া। পুরোপুরি ফিট না হলেও বেঞ্চে থাকবেন এবং প্রয়োজনে কিছু সময় মাঠে নামবেন। নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হল্যান্ডকে নিয়েও সতর্ক ব্রাজিল। আনচেলত্তির ভাষায়, হল্যান্ডকে নতুন করে চেনানোর দরকার নেই। তার ডিফেন্ডাররা জানেন কিভাবে বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে সামলাতে হয়। অন্যদিকে নরওয়ের কোচ স্টলে সোলবাকেন মানছেন ব্রাজিলই ফেভারিট। তবে আগের মতো অপ্রতিরোধ্য নয় সেলিসাওরা। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ব্রাজিলকে হারানো সম্ভব বলেও আত্মবিশ্বাস তার। হল্যান্ডের প্রশংসা করে সোলবাকেন বলেন, তার দল জানে কিভাবে গোল মেশিনকে কার্যকরভাবে ব্যবহার করতে হয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়।
পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব এখনকার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকলে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে না, বললেন প্রধানমন্ত্রী। ভূমিহীন নয়, তারাও পেয়েছে আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দ। নাটোরে পরিত্যক্ত রয়েছে অনেক ঘর। কুড়িগ্রামে বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি, বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমি ও সড়ক। এই ছিল এখনকার মতো। পরের সঙ্গে দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।